নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। কিছুদিন আগে আমি বেশ কিছু প্রতিবেদন করেছিলাম, যেখানে বলেছিলাম যে এই রাজ্যে ডবল ইঞ্জিন সরকার হয়ে গেছে, সে তো ঠিকই আছে। মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, খুব ভালো কথা। কিন্তু যেভাবে চলছে, যদি এখন থেকেই না সংশোধনের পথে হাঁটা হয়, তাহলে এই ডবল ইঞ্জিন সরকার বোধহয় খুব বেশি দিন টিকবে না, এবং যেটা আমাদের জন্য সার্বিকভাবে খারাপ হবে। এবং এই কথা বলার পর অনেকেই, যারা সদ্য বিজেপি হয়েছেন, যারা ছদ্ম বিজেপি রয়েছেন, তারা একদম হে হে রে রে করে আমাকে তেড়ে উঠেছিলেন। তাদের বক্তব্য ছিল যে এইসব কথা বলার আমি কোন হরিদাস পাল, এইসব কথা আমি কেন বলছি, এটা করে আমি আখেরে বিজেপির ক্ষতি করে দিচ্ছি এবং আমার একদম মুখ বন্ধ করা উচিত। কেউ কেউ তো আবার উপযাচক হয়ে এই জায়গাতে চলে এসেছিলেন নিজেদের বক্তব্য রাখতে, যে আমার বন্ধু মানব গুহ তিনি মেমারিতে জিতেছেন, আর আমার কপালে তো টিকিটের সিকিটেও ছেড়েনি। সুতরাং আমি ভেতরে ভেতরে খুব যন্ত্রণায় ভুগছি, অসম্ভব রক্তক্ষরণ হচ্ছে, আমি প্রচণ্ড হিংসুটে, তাই এসব কথাবার্তা বলছি। আমি ভেবেছিলাম বিজেপি আসবে আর আমাকে একদম সোনা দানা টাকা পয়সা ক্ষমতায় মুড়ে রাখবে, সেসব আমি কিচ্ছু পাচ্ছি না, সেই জন্য আমি এসব অসভ্যতা করছি। কিন্তু দেখা গেল যে না, এসবের কোনো ব্যাপারই নয়। আমি যে আশঙ্কাটার কথা বলেছিলাম, বাস্তবে সেটারই প্রতিফলন ঘটছে। এবং দুঃখজনক হলেও সেই ঘটনা ঘটল সেইখানে, যেখানে আমার বন্ধু, প্রাণের বন্ধু মানব গুহকে জেতাতে একটা মাস প্রাণপাত করে পরিশ্রম করেছিলাম। গতকাল আপনারা সকলেই জানেন, একটি ঘটনা মেমারি শহরে ঘটেছে। মানব গুহের যে বিধায়ক অফিস রয়েছে, সেই বিধায়ক অফিসের সামনে একদল লোক আসেন। তারা কারা একটু পরে আসছি সেই প্রসঙ্গে। এবং এসে তারা হল্লাগুল্লা করেন, তারা একজন বিশিষ্ট বিজেপি নেতার নামে জয়ধ্বনি করেন, এবং তারপর তারা মানব গুহর যে বিধায়ক অফিস আছে সেটাকে ভাঙচুর চালান। এর ফলে আপাতত 12 জনের নামে এফআইআর হয়েছে, 3 জন তার মধ্যে অ্যারেস্টও হয়ে গেছে। কিন্তু মূল প্রশ্নটা উঠছে যে এত বড় ঘটনাটা ঘটে গেল, সেটা কি ওই হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা 12 জন এসে এই সব কিছু করে দিল, নাকি এর পিছনে কোনো বড় মাথা আছে? এবং তার থেকেও যে বড় প্রশ্নটা উঠছে সেটা আরও মারাত্মক, যে কি কারণে মানবগুহর বিধায়ক অফিস, বিধায়ক কার্যালয়, সেখানে ভাঙচুর চালানো হলো। যদি এই ঘটনা বুঝতে হয়, একটু ডিসক্লেমার দিয়ে রাখছি, ভিডিওটা হয়তো একটু লেংদি হবে, কিন্তু পুরো প্রসেসটা বোঝার দরকার আছে। তাহলে বুঝতে পারবেন কালকের ঘটনা কেন ঘটেছে, কারা ঘটিয়েছে এবং কোন উদ্দেশ্যে ঘটিয়েছে। এই ঘটনা বুঝতে গেলে একদম ইলেকশনের শুরুতে যেতে হবে। আমার বন্ধু মানব গুহের নাম বিজেপি প্রার্থী হিসেবে 31শে মার্চ ঘোষণা হয়। যে মুহূর্তে টিভির পর্দায় নামটা দেখলাম, মন খুব খুশি। বন্ধুকে ফোন করেছিলাম, মানব আমাকে বলেছিল, শুদ্ধ তোমার সঙ্গে অনেক কথা আছে, আমি রাত্রে তোমায় কথা বলছি, এখন প্রচুর ফোন আসছে, এখন কথা বলার মতো জায়গায় নেই। এবং সেদিনকে রাত্রেই সে আমাকে ফোন করে জানায় যে তার যে ওই নির্বাচনী যুদ্ধ রয়েছে, সেখানে যদি আমি তার পাশে একজন সৈনিক হিসেবে দাঁড়াই, তাকে সাহায্য করি, তার খুব ভালো হয়। আমি তাকে বলেছিলাম যে সামনেই হনুমান জয়ন্তী আছে, আমাকে 4টে দিন সময় দিতে হবে, কেননা মেমারিটাকে আমাকে ভালো করে স্টাডিও করতে হবে, আমি গিয়ে কতদূর কী করতে পারবো না পারবো, এবং এই হনুমান জয়ন্তীর প্রোগ্রাম হয়ে গেলে আমি তবেই যেতে পারবো। মানব বলল ঠিক আছে। আমি প্রথম মেমারিতে পৌঁছই 4 তারিখ। এবং এই প্রসঙ্গে বলে রাখা ভালো, কয়েকজন ব্যক্তির নাম, আমি মেমারি নির্বাচন নিয়ে কোনোদিন কোনো কথা বলিনি, কিন্তু এই নামগুলো না বললে কিন্তু খুবই অন্যায় হবে। প্রথমেই আমি নাম করব আমাদের সোনারপুরের ডাক্তারবাবু ডক্টর অর্কজিৎ ঘোষের। আমি যেহেতু সোনারপুরে থাকি, তিনি জেনেছেন, আমার ফোন নাম্বার ভিডিও থেকে পেয়েছেন, আমাকে কল করতেন, করতে 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 আজকে দাদা এবং ভাইয়ের সম্পর্ক হয়ে গেছে। এবং আমি জানতাম এই অর্কদার চেম্বার, ডাক্তারের চেম্বার রয়েছে ওই মেমারিতে। তা আমি অর্কদাকে ফোন করেছিলাম যে এরকম মেমারিতে একটা ব্যাপার রয়েছে, দাদা কোনো হেল্প করতে পারবে? অর্কদা একটা ছেলেকে আমাকে দিয়েছিল, তার নাম হচ্ছে শুভম নিয়োগী। কে শুভম নিয়োগী? এই শুভম নিয়োগী হচ্ছে অবিভক্ত বর্ধমান জেলার বিজেপির যুবর জেলা সভাপতি ছিল। এবং যে মুহূর্তে অর্কদার রেফারেন্স নিয়ে আমি শুভমকে ফোন করেছিলাম, শুভম এক কথায় একদম রাজি হয়ে গিয়েছিল যে হ্যাঁ, আমি আসবো মেমারিতে, আমি কথা বলবো, দেখো আমার কোনো হেল্প লাগে কি না। এবং একটা কথা বলতে পারি, মেমারির যে কঠিন যুদ্ধটা জিতেছি, এই শুভম নিয়োগী এবং তার টিম যদি না থাকতো, মেমারির যুদ্ধ জেতা হয়তো সম্ভব ছিল না। আসছি সেই প্রসঙ্গে একটু পরে। এবং সেখানে পৌঁছানোর সময় আমি আরও 2জন ব্যক্তিকে সঙ্গে নিয়ে নিই। একজন ব্যক্তি সেদিনকেই যাননি, পরে গিয়েছিলেন। একজন হচ্ছেন মৃণাল মুখার্জি, কামারহাটিতে বাড়ি এই ভদ্রলোকের, দীর্ঘদিন ধরে বিজেপি করছেন, কিন্তু
ওই একসময় তিনি তৃণমূলে ছিলেন, সুতরাং সেই জন্য হয়তো খুব বেশি প্রচারের আলোয় তাকে আসতে দেওয়া হয় না। তো এই মানুষটাকে আমি নিয়ে গিয়েছিলাম যে দাদা আমার বন্ধু আছে, আমার সঙ্গে আপনার দীর্ঘদিনের সম্পর্ক, চলুন ওখানে গিয়ে নির্বাচনের কাজটা করতে হবে। এই মানুষটাও নিজের সংসার, বাড়ি, খরচ, রোজগারপাতি সমস্ত কিছু ছেড়ে আমার সঙ্গে বিনিদ্র রজনী কাটিয়েছে। ওই একটা মাস মেমারিতে পড়েছিলেন। মানব গুহের বিজয়ের অন্যতম প্রধান কাণ্ডারি হচ্ছে এই মৃণাল মুখার্জি। আরেকজনের নাম বললে আপনারা সকলেই চিনবেন, তার নাম হচ্ছে বলরাম বসু, যাকে প্রবীর কুমার বোস ভালো নাম। ওই জলকামানের সামনে নবান্ন অভিযানে যিনি দাঁড়িয়েছিলেন, হ্যাঁ তিনিও গিয়েছিলেন, পরবর্তীকালে সেই দাদাকেও সেখানে নিয়ে গিয়েছিলাম, এবং এই বলরাম দাও সেখানে মাটি কামড়ে পড়েছিলেন। তারও একটা বিশাল অবদান আছে মানব গুহের এই জয়ের জন্য। যাই হোক, আমি আর মৃণালদা যখন পৌঁছলাম 4 তারিখ 3টে সাড়ে 3টের দিকে পৌঁছেছি। পৌঁছেই দেখলাম হাওয়া অত্যন্ত খারাপ। কেননা ওখানে মানব গুহকে প্রার্থী হিসেবে বিজেপির যারা কার্যকর্তা আছেন তারা চাননি। তারা চেয়েছিলেন ওখানকার জেলা সংগঠনের খুব ঘনিষ্ঠ একজন স্থানীয় নেতা তিনি সেখান থেকে টিকিট পান, এবং যে মুহূর্তে ওখানে মানব গুহ টিকিট পেয়ে গেছে, তার নাম ঘোষণা হয়ে গেছে, তিনি প্রকাশ্যেই সোশ্যাল মিডিয়াতে এই মানব গুহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছিলেন। তাকে হারাবার জন্য কথা বলেছিলেন যে এই মানব গুহর সঙ্গে বিজেপির কী সম্পর্ক আছে। খুব অবস্থা বেগতিক। এবং তারপর যেটুকুনি ওই আশপাশের অঞ্চল রয়েছে করছে কথাবার্তা বলে যেটুকুনি বুঝলাম, সংগঠনও পুরোপুরি গা লাগিয়ে ময়দানে নামেনি। অবস্থা খুব খারাপ। সেদিন সন্ধ্যে থেকে মাঝরাত অবধি একের পর এক বৈঠক করেছি। মেমারির এমন কোনো অঞ্চল নেই যেখান থেকে বিক্ষুব্ধ, যাদেরকে বসিয়ে রাখা হয়েছে, যাদেরকে কাজ করতে দেওয়া হয়নি, সেই সব নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করে গেছি। কী চাইছে তারা, কতটা কি রয়েছে, পুরো মেমারিটাকে বোঝার চেষ্টা করেছি। এবং আমি সকলের নাম নিচ্ছি না, একটা নাম নিলে যারা মেমারি তারা খুব ভালো করে জানেন, আমাদপুর অঞ্চলের উজ্জ্বল দে, তার বাড়িতে গেছি এবং বাড়িতে গিয়ে শুনছি এই উজ্জ্বল দে ছেলেটি বিজেপি করার কারণে খুব কম করে 100টার কাছাকাছি কেস খেয়ে বসে আছে। যখন এই উজ্জ্বলকে বলছি ভাই ময়দানে নামতে হবে, সব কিছু বলে এটা না করলে কেউ বাঁচতে পারবে না, এই উজ্জ্বল বলছে দাদা এই যে এতগুলো কেস খেয়ে রেখেছি, এখন তো আবার টানাটানি হবে, কি করে কোথা থেকে সিকিউরিটি পাবো, আর এত কিছু করার পরও দল তো কোণঠাসা করে রেখে দিয়েছে। এবং যখন উজ্জ্বলের সঙ্গে আমার বৈঠক হচ্ছে, একটার পর একটা ছেলে তারা কিন্তু বাড়িতে আসছে, কিছুক্ষণের মধ্যে অন্তত পুরো উঠোনটা ভর্তি হয়ে গেছে, এতগুলো ছেলে রয়েছে, প্রত্যেকেই দেখছি ইনসিকিউরিটিতে ভুগছে। সেই সব ছেলেগুলো জান প্রাণ লড়িয়ে দিয়েছে, ফলে ওখান থেকে লিড হয়েছে, মানব জিতেছে, এরা সব এক একটা কাণ্ডারি ছিল। এই ছিল অবস্থা। তো যাই হোক, এই মিটিং টিটিং করে যেটা বুঝলাম সামগ্রিক অবস্থাটা কী রয়েছে, পুরনো যারা নেতা টেতা রয়েছেন তারাও অনেকে বিক্ষুব্ধ রয়েছেন। একটার পর একটা নেতার বাড়িতে গেছি। তার পরের দিন 4 তারিখ মেমারি ঢুকেছি, 5 তারিখ তাদের বাড়িতে পৌঁছেছি, এবং পৌঁছানোর পর তাদের ক্ষোভ, বিক্ষোভ, দুঃখ, যন্ত্রণা, আবেগ সব কথা মন দিয়ে শুনেছি। একজনকে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে টাইম দিয়েছি, সারাদিন নাওয়া খাওয়া ছিল না। এবং সেখানে এক নেতার বাড়ি, দেবীপুর অঞ্চলের নেতা, আমি নাম নিচ্ছি না বিশেষ কারণে, নাম নিলে নাম নিতে পারি, কিন্তু সকলকেই সম্মান করি সেই জন্য নামটা নিচ্ছি না, যাদের বোঝার তারা বুঝে যাবেন। তার বাড়িতে পৌঁছেছিলাম, 1 ঘন্টা 40 মিনিট আমি তার সঙ্গে বৈঠক করেছিলাম। সেই 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে 1 ঘন্টা 37 মিনিট তার বক্তব্য শুনেছিলাম, 3 মিনিট আমার বক্তব্য ছিল। কি বক্তব্য ছিল? দাদা যা হয়েছে সব কিছু ভুলে যান, দলের প্রার্থী আপনার ছোট ভাইয়ের মতো, আপনি এখানে একদম মাথার উপর থাকবেন, আপনার আশীর্বাদের হাতের উপরে থাকুক, একে জেতাতে হবে। এবং সেখানে তার সম্মান যাতে পুরো মাত্রায় থাকে, কি কি প্রপোজাল দেওয়া হয়েছিল? তাকে প্রপোজাল দেওয়া হয়েছিল এই অঞ্চলের যত ব্যানার ফেস্টুন হবে সব জায়গায় প্রচারে আপনার নাম লেখা থাকবে, সব জায়গায় লেখা থাকবে আপনার আশীর্বাদ ধন্য বিজেপি প্রার্থী হচ্ছেন মানব গুহ, আপনি এখানকার অন্যতম মূল মাথা, আপনাকে এতখানি সম্মান দেওয়া হবে। প্রয়োজনে মানব গুহ এখানে একটা সভা করবে, প্রয়োজনে সেই সবার সভাপতিত্ব আপনি করবেন, আপনাকে ফুল উত্তরীয় মালা দিয়ে যথাযোগ্য সম্মান দেওয়া হবে। ক্যান্ডিডেটের বক্তব্যের আগের শেষ বক্তা আপনি থাকবেন, পূর্ণ সম্মান দেওয়া হবে। তিনি বলছেন সব কথা ছাড়ো, যা ক্যান্ডিডেট হয়েছে পাতে দেওয়ার মতো নয়। আমার একটাই ডিম্যান্ড, আমার স্বপ্ন ছিল আমি যেদিনকে বিধায়ক হব সেদিনকে আমি 1 পয়সা বিধায়ক ভাতা নেবো না, আমি সমাজ সেবার জন্য বিধায়ক হয়েছি। মানব গুহকে ইমিডিয়েটলি সমস্ত কিছু ছেড়ে সাংবাদিক বৈঠক করে এই কথা ঘোষণা করতে হবে যে ও যদি জেতে তাহলে এই জায়গা থেকেও 1 পয়সাও কোনো বিধায়ক ভাতা নেবে না, তবে আমি নির্বাচনের কাজে লাগবো। আচ্ছা বলুন তো, নির্বাচনের সঙ্গে এর কি সম্পর্ক রয়েছে? তারপরেও তার ডিম্যান্ড ছিল যে আমি এখানে শেষ কথা, আমাকে সমস্ত কিছু আপডেট করতে হবে, আমি যেভাবে বলবো সেইভাবে চলতে হবে। সত্যি এইভাবে কি নির্বাচনটা হয়?
বুঝেছিলাম এখানে হওয়ার কোনো ব্যাপার নয়, যথাযোগ্য সম্মান দেখিয়ে বেরিয়ে এসেছিলাম। কিন্তু নির্বাচনটা করতে গিয়ে অনেক কিছু জানতে পারলাম। নির্বাচনটা করতে গিয়ে জানতে পারলাম ইনি জনে জনে ফোন করছেন, এনার যারা গুণীজন রয়েছেন, এনার যারা কাছের লোক রয়েছেন, তারা সবাইকে ফোন করছেন, ফোন করে বলছেন যে ভাই এই নির্বাচনে তো মানব গুহ হারবে, ওর জেতার মতো কী ক্যাপাবিলিটি আছে, আর হারার পরও কলকাতা পালিয়ে যাবে। তখন যে মাঠটা খাবে, কে বাঁচাতে আসবে ভাই? সুতরাং ঘরে বসে থাকো। আমি বুঝে গিয়েছিলাম যে এইভাবে হবে না, এবং যে টিমটার কথা বললাম তারা সকলে মিলে আস্তে আস্তে ইনপুট দিচ্ছে। আমরা একটা পাল্টা স্ট্র্যাটেজি নিয়েছিলাম যে একটা প্যারালাল সংগঠন তৈরি করতে হবে। যে বুথে এজেন্ট দিতে পারবে না সেই বুথেও যেন কোনো লুটপাট না হয়, সেই জায়গাটা করতে হবে। এই প্যারালাল সংগঠনের সেখানে এজেন্ট থাকবে। অনেক কিছু স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে, বিনিদ্র রজনী কেটেছে। যারা সেই ইলেকশনে আমার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন, স্বয়ং ক্যান্ডিডেট, তারা জানেন কিভাবে এই জায়গাটাকে উতরানো গেছে। কিন্তু এই জায়গাটা যে করা হবে এরা কেউ বুঝতে পারেনি। যেদিনকে বুঝতে পারলো ততদিনে প্রচার শেষ হয়ে গেছে। 27শে এপ্রিল সন্ধ্যে 6টায় যখন প্রচার শেষ হয়ে গেছে, 27শে এপ্রিল রাত্রি 9টার সময় আমি ফেসবুকে বেশ কিছু পোস্ট পেলাম, বিভিন্ন জায়গা, বিভিন্ন তার যারা ফলোয়ার আছেন তাদেরকে দিয়ে পোস্ট করানো হচ্ছে যে এই যে মানব গুহ বিজেপির প্রার্থী হয়েছেন, তিনি এই নির্বাচনে এই রকম একজন সিনিয়র নেতাকে একবারও নির্বাচনের কাজে লাগালেন না। সুতরাং ইনি যদি ভুল করে জিতে যান, তিনি কি বিজেপির আদি নেতা কর্মীদের কোনো রকম কোনো সম্মান প্রদর্শন করবেন? সুতরাং গায়ে যদি এক ফোঁটা বিজেপির রক্ত থাকে, এই মানব গুহকে একটুও ভোট নয়, হারাবার জন্য উঠে পড়ে লেগেছিলেন। এখন খুব স্বাভাবিক, এরকম কোনো রকম যদি কিছু আসে তাহলে একটা জায়গায় আসে যে ক্যান্ডিডেট সে অসুবিধায় পড়ে যাবে। সুতরাং এই ধরনের পোস্টকে উইথড্র করাতে হয়। কিন্তু তার সঙ্গে কথাও বলিনি, পোস্টটাকে উইথড্র করাইনি। কেননা যে নেতার কথা বলছি তার বাড়ি থেকে 500 মিটারের মধ্যে একটা আদিবাসী গ্রাম আছে, যে গ্রামটায় 2021 বলুন 2024 বলুন বিজেপি মুখ থুবড়ে পড়েছে। আর এবারের নির্বাচনে দেখে নেবেন সেখানে কি পরিমাণ লিড বিজেপি পেয়েছে। সেই গ্রামের যারা আদিবাসী নেতা আছে তারা অভিমান করে বাড়িতে বসেছিলেন। তাদের সঙ্গে যখন মাঝরাতে বৈঠক করতে গেছি, তখন তারা বক্তব্য দিচ্ছেন এই সংশ্লিষ্ট নেতাকে দেখিয়ে যে এনার জন্য আমরা বিপদে পড়ে গেছি। 2021-এর নির্বাচনে ইনি প্রার্থী হয়েছিলেন, জনে জনে বলে বেরিয়েছিলেন যে তৃণমূলের চামড়া গুটিয়ে দেবো এখানে আসার পর, এবং সেই রাগ থেকে তিনি ভোটে হেরে যাওয়ার পর পালিয়ে গিয়েছিলেন। কিন্তু যারা বিজেপি কর্মী সমর্থক তারা মার খেয়েছিলেন। ওই 21-এর নির্বাচনের আগে একটার পর একটা বিজেপি কর্মীকে তৃণমূল ফলস কেস দিয়ে গেছে। সেই কর্মীদের ইনি বলেছেন যে ভাই দল ক্ষমতায় আসছে, আমি জিতছি, আমি জিতলে এখানে আইনমন্ত্রী হব, একটা কেউ জামিন দিবি না, এটা সম্মানের প্রশ্ন, আমি আইনমন্ত্রী হলে সব কেস খালাস হয়ে যাবে। আজও তার জন্য ওই সব বিজেপি কর্মীদের এখনও পুলিশের থানায় গিয়ে হাজিরা দিতে হয়, সেই কেস আজ অবধি মেটেনি। এই ছিলেন উনি। সুতরাং যার এই ক্যাপাবিলিটি রয়েছে তার পোস্টকে কি খুব গুরুত্ব দিতে হবে? তারপর ওই আদিবাসী গ্রামে চূড়ান্ত অত্যাচার চলেছে। ওখানকার যারা নেতা আছে তাদেরকে পুলিশ দিয়ে তোলানোর চেষ্টা করেছে। আদিবাসীরা সংঘবদ্ধভাবে তার বিরুদ্ধে লড়াই করেছে, একটা দিনের জন্য এই নেতাকে পাশে পাননি। তাহলে এই যার অবস্থা রয়েছে তার পোস্টকে অত গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই, এবং সেটা যে আমাদের সঠিক সিদ্ধান্ত ছিল মেমারির ফল বলে দিচ্ছে। মেমারির জনতা এইসব ভুলভাল প্রচারে কোনো রকম কোনো মাথা পাতেননি, কান দেননি। এরপর যখন দেখা গেল মানব গুহ জিতে গেল, তখন তিনি আবির টাবির মেখে তার এলাকায় লম্বা লম্বা মিছিল করছেন। খুব ভালো কথা, আনন্দ হয়েছে, করতেই পারেন, সসম্মানে করুন। না মানব গুহ বাধা দিয়েছে, না মানব গুহকে যারা জেতাতে সাহায্য করেছে তারা কোনো রকম কোনো বাধা দিয়েছে। এবং সেখান থেকে তার বক্তব্য, একের পর এক বক্তব্য আসছে, আমি এই অঞ্চলের শেষ কথা, আমি তো এখানে বিজেপিটা শুরু করেছি, শুধুমাত্র আমিত্ব আমিত্ব আমিত্ব। খুব ভালো কথা, তখনও কোনো রকম কোনো কিছু হয়নি। মানব গুহও সেখান থেকে কোনো রকম কিছু করেননি। তিনি কি করছেন? তিনি মেমারিবাসীকে যে কাজটার কথা বলেছিলেন সেই কাজগুলো করার তিনি চেষ্টা করছেন। মেমারির সবথেকে বড় সমস্যা হচ্ছে রেলগেট। যারা মেমারিতে থাকেন তারা জানেন ওই মেমারি রেলগেট আর রসুলপুর রেলগেটের যন্ত্রণাটা ঠিক কী, সেটাকে সলভ করার জন্য তিনি রাজ্য সরকারের সঙ্গে কথা বলা, রেল মন্ত্রকের সঙ্গে কথা বলা, তার যে পরিমাপ করা, সমস্ত কিছু করিয়ে ফেলেছেন, এবং তার কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। আগামী 2-3 বছরের মধ্যে মেমারির সব থেকে বড় সমস্যাটার সমাধান হয়ে যাবে। সেটা বিধায়ক হিসেবে মানব গুহ করে দেখাচ্ছেন। এর আগে এত বিধায়ক মেমারি পেয়েছে, কোনোদিন এইটা নিয়ে কেউ কোনো রকম কিছু করেনি। এরপর আরও বড় মাস্টার স্ট্রোক, বিধানসভাতে বলার সুযোগ পেলেন, মিনিট 7 বললেন, এবং সেখানে একটার পর একটা ধামাকা। কিন্তু সবথেকে বড় ধামাকা যেটা ছিল যে মহকুমা সদরটা মেমারিতে স্থানান্তর করা। এটা করলে মেমারিবাসীর উপকার তো হবেই, আশপাশের যেটা বিধানসভা রয়েছে, খণ্ডঘোষ হোক, জামালপুর হোক, তাদেরও কিন্তু বিশাল রকমের সুবিধা হবে। অথচ এই কাজগুলো করার জন্য মানব গুহকে কার্যত দোষী ঠাউরে দিলেন সেই বিশাল বড় নেতা। তিনি বললেন যে এগুলো কোনো কাজই নয়, তাকে এমন কাজ করতে হবে যে কাজগুলোর পরিকল্পনাই করা হয়নি।
মানে কোন আবেগে ভেসে তিনি কথা বলেন ভগবানই জানে। এবং ওই 4 তারিখের পর থেকে যতগুলো সাংবাদিক বৈঠক করেছেন প্রত্যেক জায়গায় মানব গুহ বিধায়ক খারাপ, তাকে ছোট করা, তাকে খাটো করা, এই চেষ্টা হয়েছে এবং তিনি মহান এটা প্রচার করার চেষ্টা করেছেন। খুব স্বাভাবিকভাবে যে কোনো স্বাভাবিক সুস্থ মানুষেরই এই কথাই রাগ হবে, কিন্তু এরপরেও তাকে পাত্তা দেওয়া হয়নি বা সেই জায়গাটাকে ইগনোর করা হয়েছে। ঠিক আছে, পার্টির নেতা করছেন, কিন্তু এরপর যেটা সবথেকে বড় জায়গাটা হয় সেটা হচ্ছে দলটাকে দুটুকরো করার একটা চেষ্টা। আপনারা জানেন আগামী 6 তারিখ 6ই জুলাই সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে এটাকে সেলিব্রেট করবার সিদ্ধান্ত নিয়েছে এবারে বিজেপি। এবার যেহেতু বিধায়ক সেখানে রয়েছেন, সুতরাং বিধায়কের তরফ থেকে পুলিশ পারমিশন নিয়ে যা যা করার সেটা করে মিছিলের আয়োজন করা হচ্ছে। এখন কেউ যদি দলের ডেডিকেটেড নেতা হন, কর্মী হন, তাদের কি কাজ হবে? বিধায়ক যেটা করছেন সেটাকে আরও বড় করা, আরও ভালোভাবে করা। কিন্তু ইনি সিদ্ধান্ত নিয়েছেন যে বিধায়কের মিছিলটাকে খাটো করে দেখানো, যে বিধায়ক কোনো ব্যাপার নয়, আমি সব কথা। তিনি একটা প্যারালাল মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে করে তিনি দেখাতে পারেন তিনি কত শক্তিশালী, তিনি কত প্রভাবশালী। এবার এর পরিপ্রেক্ষিতে আপনাকে তো পুলিশের পারমিশন নিতে হবে, প্রশাসনের পারমিশন নিতে হবে, সেটা নেওয়া হয়নি। তার পরিপ্রেক্ষিতে মানব গুহ বিধায়ক একটা পোস্ট করেন, যে পোস্টে তিনি লেখেন, তার মোদ্দা কথা হচ্ছে যে এরকম কোনো রকম আইন না মেনে পুলিশের পারমিশন না নিয়ে যদি কোনো মিছিল করা হয় সেখানে কিন্তু অসুবিধায় পড়তে হতে পারে। এবং সেখানে এতদিনের এত কিছু যেটা চলেছে, নির্বাচনের পুরো সময়টা মানব গুহকে হারাবার চেষ্টা, নির্বাচনের প্রচার শেষ হয়ে যাওয়ার পর মানব গুহকে হারাবার আহ্বান দেওয়া, এই নেতা সম্পর্কে সম্ভবত, কেননা তিনি কারোর নাম নেননি, তিনি একটি শব্দ ব্যবহার করেছেন যেটাকে একটু কটূক্তি বলতে পারেন, কিন্তু সেটা অশালীন শব্দ এমন কিন্তু নয়, কিন্তু কারোর গায়ে লাগার মতো শব্দ ব্যবহার করেছেন। এখন এইটা করার পর তার অত্যন্ত গায়ে লেগে গেছে এবং তার যারা সমর্থক আছেন তারা গতকাল চলে এসেছিলেন, এসে সেখানে হাঙ্গামা করেছেন। সেখানে সেই নেতার নামে জয়ধ্বনি তো উঠেইছে, তার পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, ওই বিধায়কের অফিস ভাঙচুর করা হয়েছে। সেখানে নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীর যে ছবিগুলো ছিল সেগুলোকে ছেঁড়া হয়েছে, সেখানে যে ফাইলপত্র ছিল সেগুলোকে নিয়ে চলে যাওয়া হয়েছে, সেখানে যে সিসিটিভির যে বক্সটি ছিল সেটাকে নিয়ে চলে যাওয়া হয়েছে। যদিও এই সংশ্লিষ্ট অংশের বক্তব্য হচ্ছে যে তারা এই ধরনের কোনো কাজ করেননি, তারা ওখানে তালা লাগানো ছিল দেখে চলে এসছেন। এখন প্রশ্ন হচ্ছে তাদের বক্তব্য, তারা বিধায়কের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন, কিন্তু মুশকিল হচ্ছে বিধায়ক সেই সময় সেখানে ছিলেনই না, তিনি ছিলেন বিডিও অফিসে। তাহলে বিধায়কের সঙ্গে যে দেখা করতে গেছেন, বিধায়কের আগে থেকে তারা কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছেন বা খোঁজ নিয়ে গেছেন বিধায়ক সেই সময় থাকবেন কি থাকবেন না? আর বিধায়কের সঙ্গে যদি দেখা করতে হয় তাহলে বিধায়কের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, কেন লিখলে, জবাব চাই, জবাব দাও, এগুলো কেন হয়েছে? এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে। এইবার বুঝতে পারছেন কালকে ভাঙচুরের ঘটনাটা কেন ঘটলো। কেননা মানব গুহ একটা রাজনীতিতে পুচকে ছেলে, সবে এসছে, তার রাজনৈতিক অভিজ্ঞতা খুব একটা দীর্ঘ নয়, কিন্তু আসার পর সে যে কারণে বিধায়ক হয়েছে, যে প্রত্যাশা নিয়ে বিধায়ক হয়েছে, সেই জায়গাটা থেকে তার প্রত্যাশার বাইরে গিয়ে সে কাজ করার চেষ্টা করছে। এখন এই ধরনের কাজ করতে গেলে যার রাজনৈতিক অভিজ্ঞতা নেই সেখানে ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু দলের যারা সিনিয়র লিডারশিপ হয় তাদের দায়িত্ব হয় এই জায়গা থেকে, সংগঠনের দায়িত্ব হয় এই জায়গা থেকে সেই বিধায়ককে গাইড করা, যে এখানে মনে হচ্ছে এটা করলে আরও ভালো হতো। সেটা না করে কেউ যদি সেই দলটাকে আড়াআড়ি বিভক্ত করতে চায় এবং সেটার যদি কোনো প্রতিক্রিয়া আসে, তার একটাই প্রতিক্রিয়া হচ্ছে গিয়ে বিধায়কের অফিস ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, তাহলে বিজেপি করে বলে যারা দাবি করে তারা কি সত্যিই বিজেপি? এই প্রশ্নটা উঠে যায়। কেন বলুন তো? কেননা বিজেপির ট্যাগলাইন হচ্ছে দেশ সবার আগে, তারপর দল, তারপর ব্যক্তি স্বার্থ। কিন্তু যে ভদ্রলোকের কথা এতক্ষণ বললাম তিনি কি এই লাইনটাকে ফলো করছেন? এবং তার ফলে যারা ওখানকার স্থানীয় রয়েছেন তাদের সঙ্গে আমি দীর্ঘ কথা বলেছি, তাদের বক্তব্য হচ্ছে যে এটাতে আলটিমেটলি কাদের ক্ষতি হচ্ছে? নিশ্চিতভাবে যারা একদিন বিজেপির পতাকাটা বহন করেছেন, যখন দলের দুঃসময় ছিল, ভোট ব্যাংক ছিল না, তাদের সম্মানের দরকার রয়েছে, কিন্তু তার মানে তারা দলের ঊর্ধ্বে? এটা তো কখনোই হতে পারে না। তারা সবসময় বিধায়ককে ছোট করতে চাইবেন, এটাও তো হতে পারে না। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও অবধি 3 জন গ্রেপ্তার হয়েছে। অনেকেই বলছেন এই কাদা ছোড়াছুড়িতে আলটিমেটলি দলের ক্ষতি হচ্ছে, নিশ্চিতভাবে, কিন্তু প্রশ্নটা উঠছে দলের এই ক্ষতিটা করে দিচ্ছেন কারা? যারা এত আমিত্ববাদে বিশ্বাস করেন, তারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, বহুবার নির্বাচনে লড়েছেন, কিন্তু জয়ের দোরগোড়ায় কেন পৌঁছতে পারেননি? জয়ের দোরগোড়া ছেড়ে দিন,
একটা নির্বাচন গেছে, জয়ের মার্জিন লাফিয়ে লাফিয়ে এই পরাজয়ের মার্জিন কেন সেখানে বেড়েছে? 10 রাউন্ডের পর নিজের দলের সেখানে কোনো রকম কোনো এজেন্ট কেন কাউন্টিং হলে বসিয়ে রাখতে পারেননি? গোটা নির্বাচনী প্রক্রিয়ায় তাকে কেন আতশ কাজ দিয়েও খুঁজে পাওয়া যায়নি? যদি তিনি অভিমান করেই তাকে সম্মান দেওয়া হয়নি বলে ঘরে ঢুকে বসে থাকেন, তাহলে জেতার পর তিনি আবির মেখে উল্লাসে নেমে আমিত্ব করে যাচ্ছেন কেন? এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। এবং তার পাশাপাশি রাজ্য নেতৃত্বের দিকে এই প্রশ্ন বানানো যাচ্ছে যে কতদিন দলের সিনিয়র লিডার বলে বা দলের পুরনো কর্মী বলে এই ধরনের কাজকর্ম করা যাবে এবং সেটা দলের শৃঙ্খলা ভঙ্গের মধ্যে পড়বে না, এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। আবারও বলছি, পুরো ঘটনায় ভুল ত্রুটি যে পক্ষেরই হোক, সেটা যেহেতু নিজেদের মধ্যে হচ্ছে, আলোচনার ভিত্তিতে মিটিয়ে নেওয়ার জায়গা ছিল। কিন্তু যদি সংশ্লিষ্ট পক্ষ সেটাকে আলোচনা সাপেক্ষে না নিয়ে এসে প্রকাশ্যে রাস্তায় বিধায়কের এবং সেটা দলীয় বিধায়কের বদনাম করার জন্য করে, তাহলে সেই জায়গা থেকে তার যে মনের ইচ্ছা সেটা কোন পথে চলছে সেটা নিয়ে কি প্রশ্ন উঠবে না? সুতরাং কেন মানব গুহর কার্যালয়ে ভাঙচুর হলো, কারা চালালো, কার অঙ্গুলি হেলনে হলো এবং তার পিছনে সত্যিকারের কি কারণ ছিল, আশা করি পিকচারটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আবারও বলছি, এই 1 মাসের এক্সপিরিয়েন্স অনেক কিছু শিখিয়েছে এবং তার খুঁটিনাটি বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। কিন্তু সত্যি কথা বলতে দলের মধ্যে থাকা বেশ কিছু বিভীষণের নগ্ন রূপ দেখতে হয়েছে এবং তারা কোনো সময়েই চায়নি যে সেই জায়গা থেকে এখানে মানব গুহ জিতুক। আজকে জেতার পর তাদের উল্লাস দেখতে পাচ্ছি, তাদের অতিরিক্ত বিজেপিত্ব দেখতে পাচ্ছি, কিন্তু 4 তারিখ দুপুর 12টা অবধি তারা চেয়েছিল মানব গুহ ওখান থেকে জিতবে না। আজকে তারাই কিন্তু জিতে যাওয়ার পর পুরো সামগ্রিক সিস্টেমটাকে কোলাপস করে দিয়ে পুরো কাজটাকে রুদ্ধ করে দেওয়ার জন্য এই কাজ করছেন, এমন রিপোর্টই কিন্তু উঠে আসছে। কি বলবেন এদের নিয়ে? সত্যিই কি মুখ খোলার দরকার নেই? মুখ বন্ধ করে এদের যা খুশি তাই করতে দেওয়া উচিত? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।